আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্কুল ছুটি হওয়ার আর মাত্র ১০ মিনিট বাকি। নিত্যদিনের মতো বাচ্চারা অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তেই চোখের সামনে ক্রাশ করলো এক জ্বলন্ত ফাইটার জেট। কয়েক সেকেন্ডের বিভীষিকায় ধ্বংস হয়ে গেল শত পরিবারের স্বপ্ন। থমকে গেল পুরো দেশ। গত ৩ দশকে বাংলাদেশ বিমান বাহিনীর ৩২টি বড় দুর্ঘটনা ঘটেছে। প্রতিবারই নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু কিছু কি পরিবর্তন হয়েছে? প্রতিবারই দেশের আমলারা কোনো না কোনো ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গিয়েছে, আর ভুগতে হয়েছে দেশের সাধারণ জনগণকে। কেন বারবার পাইলটদের জীবনের অনিশ্চয়তা নিয়ে বিমান উড়াতে হচ্ছে? এগুলো কি শুধুই দুর্ঘটনা নাকি প্রি প্ল্যান্ড মার্ডার? এর পেছনে আসলে দায়ী কারা? এই সবকিছুই জানবো আজকের এই ভিডিও। গত ২১ জুলাই বাংলাদেশের মানুষ এক ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে। দুপুর ১:১০ দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ করে বিকট শব্দে আছড়ে পড়ে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে। ফাইটার জেটটি প্রথমে স্কুলের ৫ তলা বিশিষ্ট ৭ নম্বর ভবনের ছাদে ধাক্কা খায়। এরপর পাশের সেকশনের দোতলার উপরে গিয়ে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ওই কক্ষে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থীরা অবস্থান করছিল। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তেই আগুন ধরিয়ে যায় এবং তা ছড়িয়ে যায় পুরো অবকাঠামোতে। দুর্ঘটনার সময় কিছু শিক্ষার্থীরা ক্লাস শেষ করে কোচিং এর জন্য অপেক্ষা করছিল। কেউ কেউ ক্যান্টিন বা সিঁড়ি ও বারান্দায় অবস্থান করছিল। বিস্ফোরণের তাপে ও ধোঁয়ায় অনেক শিক্ষার্থীরাই হতাহত হয়। কেউ কেউ ভবনের ভেতরেই দগ্ধ অবস্থায় আটকে পড়ে। বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার, আতঙ্ক, ছুটোছুটি, পুরো এলাকা পরিণত হয় এক মৃত্যুপুরীতে। ফায়ার সার্ভিস ও উদ্ধার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের বের করে বিভিন্ন হাসপাতালে পাঠান, কিন্তু বাড়তে থাকে মৃত্যুর মিছিল। আইএসপিআর এর তথ্য মতে দুপুর ১:০৬ কুর্মিটলা বাংলাদেশ বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বিমানটির ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির বিমানটির যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে দুর্ঘটনা মোকাবেলা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের ভবনের উপর বিধ্বস্ত হয়। কিন্তু বাংলাদেশের আকাশে এমন অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনার কথা এটা নতুন নয়। এর আগেও গত ১ দশকে F7 সিরিজের বিমান দুর্ঘটনা একাধিকবার ঘটেছে। প্রতিটি দুর্ঘটনায় সামনে এনেছে F7 যুদ্ধ বিমানের কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আর প্রতিবারই যান্ত্রিক ত্রুটির বাহানা দিয়ে সিনিয়র অফিসাররা পাশ কাটিয়ে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারবার কেন F সিরিজের বিমানের সাথে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে? কেন তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না? মাইলস্টোনের আজকের এই দুর্ঘটনা আবারও সামনে নিয়ে এলো এই সিরিজের বিমানগুলোর কার্যক্ষমতা এবং যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনার বিষয়গুলো। সামরিক বিশ্লেষকরা বলছেন, গত ১ দশকে একের পর এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পরেও মৌলিক পরিবর্তন আসেনি বাংলাদেশ বিমান বাহিনীতে। যুক্ত হয়নি নতুন কোনো আধুনিক যুদ্ধ বিমান। পুরনো প্রযুক্তির এয়ারক্রাফট দিয়েই চলছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম। বাংলাদেশের মোট বাজেটের ১১% রাখা হয় এয়ারফোর্স এর জন্য, কিন্তু এত কম বাজেটে আসলে নতুন যুদ্ধ বিমান কেনা বা পুরনো যুদ্ধ বিমানগুলোকে রিপেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। আর এ কারণেই ৫০ থেকে ৬০ বছর পুরনো এইসব ভাঙাচুরো বিমানগুলো ব্যবহার করা হয় প্রশিক্ষণের কাজে, আর হুমকির মুখে পড়তে হয় পাইলট এবং সাধারণ মানুষের জীবনকে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মান নিয়ে বহু বছর ধরেই প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে সকল বিমান দিয়ে আসলে প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলো একেবারেই মানসম্মত নয়। এমনকি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই বিমানগুলোকে উৎপাদন করা বন্ধ করে দিয়েছে। এসব ঝুঁকিপূর্ণ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া একেবারেই উচিত নয়। এই F7 এর বিমানকে অনেক দেশে উড়ন্ত কফিন বলে ডাকা হয়। এক্ষেত্রে বাজেট বাড়িয়ে আসলে উন্নত প্রশিক্ষণ বিমান কেনাটা খুব জরুরি ছিল, কিন্তু এর জন্য আসলে বাজেটটা আসবে কোথা থেকে? বিগত সরকারের অবকাঠামো উন্নয়ন আর আমলাদের খুশি করার জন্য অগণিত লুটপাটের মাসুল দিতে হচ্ছে বাংলাদেশের জনগণকে। চীনের তৈরি F7 যুদ্ধ বিমান একসময় উন্নয়নশীল দেশগুলোর জন্য তুলনামূলক কম খরচে আকাশ প্রতিরক্ষা করার একটি সহজ সমাধান। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সাশ্রয়ী সমাধান আজ পরিণত হয়েছে বিপজ্জনক বোঝায়। বাংলাদেশ, পাকিস্তান, ইরান, নাইজেরিয়া সহ আরো কয়েকটি দেশ এই বিমান এখনো ব্যবহার করছে, আর তা প্রায়ই নিউজে আসে। আর নিউজে আসার কারণ একটাই, সেটা হচ্ছে বিধ্বস্ত হওয়া। সামরিক সরঞ্জাম সংক্রান্ত যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট globalsecurity.com এর তথ্য অনুযায়ী F7 BGI মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান ছিল চীনের জেংডু এয়ারক্রাফট কর্পোরেশন। তাদের নিজের দেশে ব্যবহারের জন্য এই বিমানটি J7 নামে পরিচিত, তবে রপ্তানির সময় তার নাম পরিবর্তন করে রাখা হয় F7। J7 মূলত সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর
চীনা সংস্করণ। 1960-এর দশকে সোভিয়েত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই বিমানটি নির্মাণ করা হয়। তবে চীনকে অসম্পূর্ণ তথ্য সরবরাহ করায় দেশটি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজেরাই এর নতুন সংস্করণ তৈরি করেন। 1968 সালে উৎপাদন শুরু হলেও সাংস্কৃতিক বিপ্লবের কারণে প্রকৃত উন্নয়ন ব্যাহত হয়। এরপর 1980 এবং 1990-এর দশকে এর প্রকৃত সংস্কার তৈরি করে চীন। পাকিস্তান, বাংলাদেশ, মিশর, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, তাজিকিস্তান সহ অনেক দেশেই এটা রপ্তানি করা হয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী টোটাল 36টা F7 যুদ্ধ বিমান সংযুক্ত করা হয়। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে F7 BGMI ভ্যারিয়েন্ট। এর মধ্যে F7 MB এবং FT7 ভ্যারিয়েন্টও রয়েছে। তবে মোট ফাইটার ভ্যারিয়েন্টের সংখ্যা 36টি। চীনের তৈরি F7 যুদ্ধ বিমান স্বল্প খরচে নির্মাণ করা। এর ইঞ্জিন চালিত হয় 2 আসন বিশিষ্ট একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। F7 এর পাইলটদের প্রস্তুত করতে T7 BGI এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে যুদ্ধ বিমানের ককপিটে একজন মাত্র পাইলট বসতে পারেন এবং ককপিটটি থাকে সম্পূর্ণ কাছে। F7 যুদ্ধ বিমানটি ব্যবহার করা হয়েছে KLJ-6 রাডার। এই যুদ্ধ বিমানটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 17,500 মিটার বা 57,420 ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম। তবে যুদ্ধক্ষেত্রে সীমিত ক্ষমতা, আধুনিক বিমানগুলোর সাথে তাল মিলিয়ে না চলতে পারা এবং বারবার পতিত হওয়ার কারণে এর ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা হয়। এর কারণে চীনের বিমান বাহিনী 2023 সাল থেকে এই বিমানের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেন। F7 এর সবচেয়ে বড় সমস্যা হলো এর ইঞ্জিন। সিঙ্গেল টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করার কারণে মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে পাইলটের আর কিছুই করার থাকে না। অনেক সময় পাইলট ইজেক্ট করতে গেলেও দেখা যায় যে পাইলটের ইজেকশনের সিট ঠিকঠাক মতো কাজ করছে না। ফলে প্রশিক্ষণ মিশন হলেও তা হয়ে ওঠে প্রাণঘাতী। সাধারণ একটা যুদ্ধ বিমানের কার্যকাল থাকে 10 থেকে 12 বছর। কিন্তু বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো দীর্ঘদিন ব্যবহার করার কারণে এর মধ্যে মেটাল ফ্যাট লিক, ফাটল ও স্ট্রাকচারের দুর্বলতা তৈরি হয়, যা দিন দিন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে চলেছে। এর আগেও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা এই বিমানের বেশ কিছুবার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। হাইড্রোলিক সিস্টেম ফেল বা রাডারের সমস্যার কারণে মাঝ আকাশে ভুগতে হয়েছে পাইলটদের। কিছু কিছু সময় শুধুমাত্র পাইলটদের দক্ষতার কারণেই বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে বাংলাদেশের জনগণ। কিন্তু এবার আসলে শত চেষ্টার পরেও পাইলট দুর্ঘটনাটা এড়াতে পারেননি, আর ঘটে যায় এত বড় একটা দুর্ঘটনা। F7 একসময় নিজের কাজটি অনেক দক্ষতার সাথে করেছে। এটি একসময় সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল এবং এর রক্ষণাবেক্ষণ সবচেয়ে সহজ ছিল এবং অনেক দেশের ফ্রন্টলাইনের ফাইটার জেট হিসেবে ব্যবহার করা হতো এটাকে। কিন্তু এখন এসব বিমান দিয়ে আকাশে প্রতিরক্ষা কিংবা প্রশিক্ষণ কোনোটাই সম্ভব নয়। আধুনিক যুদ্ধ বিমানগুলো যেখানে হেলথ প্রযুক্তি, ডেটা লিঙ্ক, মাল্টি রোল কমব্যাট ক্যাপাবিলিটিস নিয়ে প্রস্তুত, সেখানে F7 শুধুমাত্র একটি দুর্বল প্রতিযোগী। পাকিস্তান ইতিমধ্যেই এই যুদ্ধ বিমানের ব্যবহার ধীরে ধীরে বন্ধ করে দিয়েছে এবং চীনের সাথে যুক্ত হয়ে নতুন তৈরি করেছে JF-17 থান্ডার। পার্শ্ববর্তী দেশ ভারতও এসব যুদ্ধ বিমান পরিবর্তন করে এখন রাফাল, সুকোই এর মতো আধুনিক যুদ্ধ বিমান দিয়ে তাদের দেশের আকাশ নিয়ন্ত্রণ করছে। কিন্তু বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমরা ফাঁকা বুলি আওড়াতে আওড়াতেই কথায় কথায় পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে চাই। কিন্তু বর্তমান বিশ্বের আধুনিক আকাশ প্রতিরক্ষার হিসেবে বাংলাদেশ যে কতটা পিছিয়ে আছে এই ঘটনা তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়। গত 34 বছরে বাংলাদেশে প্রায় 32টিরও বেশি বিমান দুর্ঘটনা ঘটে, আর এই সবগুলো দুর্ঘটনাই ঘটে প্রশিক্ষণ চলাকালীন সময়, যা PT-6, IAC-130, L-39 বা F7 টাইপের বিমানের ক্ষেত্রে বেশি দেখা যায়। প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট এবং কোয়াড্রন লিডারদের প্রাণহানি ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে F সিরিজের ফাইটার জেটগুলো দুর্ঘটনা যেন রেকর্ড পরিমাণ বেড়েছে। এর আগে 2018 সালে টাঙ্গাইলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হন বিমানটির পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ। গত বছর 2024 সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার কথা হয়তোবা অনেকেরই মনে আছে। জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলতে গিয়ে প্রাণ হারাতে হয়েছিল যুদ্ধ বিমানের পাইলট, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদকে। আর এবারও প্রাণ দিতে হলো তৌকনেতকে। যদিও সে অনেক চেষ্টা করেছিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তা হয়ে ওঠেনি। একের পর এক দুর্ঘটনা ঘটার পরেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসলে টনক নড়ছে না। প্রতিবারই দুর্ঘটনা ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়, আর এই চিরাচরিত নাটক চলতে থাকে বছরের পর বছর, কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয় না। তবে এখন সময় বদলেছে, প্রযুক্তি উন্নত হয়েছে এবং যুদ্ধের ধরন পরিবর্তন হয়েছে। আজকের দিনে এই বিমান রাখা মানে শুধুমাত্র ব্যয় নয়, জীবনের ঝুঁকিও হয়ে দাঁড়ায়। এখন সময় এসেছে সম্মানের সঙ্গে এই পুরনো আকাশ যোদ্ধাকে বিশ্রাম দেওয়ার, কারণ বারবার ফিরে আসা দুর্ঘটনাগুলো শুধুমাত্র হারানো জীবনের করুণ গল্পই শোনায় না, বলে একটি যুগের সমাপ্তির কথা। এই ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার মুখে মুখে একটা প্রশ্নের ঘোরপাক খাচ্ছে, সেটা হচ্ছে জনবহুল এলাকার উপরে কেন এই প্রশিক্ষণ চালানো হবে? যেসব দেশ জনগণের নিরাপত্তার উপর জোর দেয় সেই দেশগুলোতে আসলে সামরিক বা বেসামরিক কোনো বিমানই প্রশিক্ষণের জন্য
ঘনবসতি জায়গার উপর দিয়ে বিমান চালানো সম্পূর্ণ নিষেধ। জাপানের শহরের উপরে প্রশিক্ষণ সম্পূর্ণ নিষেধ। বেশিরভাগ প্রশিক্ষণ হয় সমুদ্র এবং নির্জন এলাকায়। যুক্তরাষ্ট্রের জনবসতির উপর কম উচ্চতায় প্রশিক্ষণ ফাইটার জেট চালানো সম্পূর্ণ নিষেধ। প্যারিস শহরের আকাশে আপনি কোনো প্রশিক্ষণ বিমান দেখতেই পাবেন না, শুধু বিশেষ অনুষ্ঠানে নির্দিষ্ট অনুমতি দেওয়া হয়। ভারতের নয়াদিল্লিতে কম উচ্চতায় সামরিক বিমান চালানো সম্পূর্ণ নিষেধ। প্রশিক্ষণ হয় উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রের বিশাল ঘরানার সামরিক ঘাঁটিতে। কিন্তু বাংলাদেশের জন্য এখন পর্যন্ত এই ধরনের কোনো নিয়মই নেই। এর আগেও ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে বা পাইলটকে প্রাণ দিতে হয়েছে ঘনবসতি এলাকা থেকে দূরে বিমানকে নিয়ে যাওয়ার জন্য। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ানো, পুরনো প্রযুক্তির ঝুঁকিপূর্ণ বিমান ব্যবহারের মতো প্রশ্নগুলো নিয়ে এখনই নীতি নির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। বারবার তদন্ত কমিটি গঠনের নামে দায় এড়িয়ে যাওয়া আর চলতে পারে না। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রক্রিয়া মৌলিক সংস্কার আনা এখন শুধুমাত্র সময়ের দাবি। সিস্টেম যদি পরিবর্তন না হয় তাহলে ভবিষ্যতেও এই ধরনের বড় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হবে বাংলাদেশের মানুষকে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।